কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই, যেখানে মুরগি বিক্রেতা, মাছ বিক্রেতা, ছাত্র, স্বর্ণ ব্যবসায়ী, সাধারণ মানুষ, গ্রামাঞ্চলের প্রান্তিক মহিলা আক্রান্ত হচ্ছেন এবং পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে আছে। পুলিশ পর্যন্ত আক্রান্ত হচ্ছেন কারণ মানুষ নির্ভয় হয়ে গেছে। মানুষ সার্বিকভাবে প্রশাসনের উপর থেকে তাদের আস্থা হারিয়ে ফেলেছে। সেজন্য কোনটা মেগা ইভেন্ট, কোনটা খেলামেলা আর কোনটা শহীদের মঞ্চ, সেটাও মানুষ আলাদা করতে পারছে না, সাংবাদিকরাও পাচ্ছেন না। আপনারাও এটাকে মেগা ইভেন্ট বানাচ্ছেন। বিষয়টা এরকমই হবে, কারণ 21শে জুলাইয়ের প্রেক্ষিতটাকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস নিজে। ওদিন গুলি চালনার যিনি নির্দেশ দিয়েছিলেন তিনি হয়েছিলেন মন্ত্রী, পরবর্তীকালে রাজ্যসভার সদস্য। 21শে জুলাই নিয়ে তামাশা করে একটা কমিটি তৈরি করা হয়েছিল, আজ পর্যন্ত রিপোর্টটাকে টেবিল করা হয়নি। সুতরাং যা আমরা দেখতে পাই 21শে জুলাইয়ের মঞ্চে, সেটাকে আর যাই হোক কোনো শহীদ স্মরণ কিংবা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মঞ্চ বলা যায় না। আপনার কাছে আমাদের সংগঠন দুর্বল হতে পারে, তৃণমূলের কাছে সংগঠন দুর্বল হতে পারে, মানুষ ঠিক করবে এখানে সংগঠন সবল কিংবা দুর্বল। গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ। 2011 সালে যেদিন ক্ষমতার পট পরিবর্তন হয়েছিল, তৃণমূল সমস্ত বুথে এজেন্ট যেতে পারে, সমস্ত এলাকায় ঢুকতে পারেনি। দোর্দণ্ড প্রতাপ সিপিআইএম কে মানুষই উপড়ে ফেলে দিয়েছিল। সুতরাং আমাদের রাজনীতি মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি, মানুষকে ভীত সন্ত্রস্ত করে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেবো কিংবা রেশন দেব না, জলের লাইন কেটে দেবো, উন্নয়ন বন্ধ থাকবে, এক ঘরে করে দেবো, বিভিন্ন সময় জরিমানা দিয়ে ঘরে ঢুকতে হবে, এই পথটা আমাদের পথ নয়। আমরা মানুষের উপরে আস্থা রাখি। মানুষই মধ্যপ্রদেশে কিছুদিন আগে আমাদের হারিয়ে দিয়েছিল বলে আপনারা দাবি করেছিলেন। এবার সেই মধ্যপ্রদেশে দেখলেন তো 29-29। মমতা নয়, অখিলেশ যাদব তিনি এসে বক্তব্য রাখবেন, সেখানে আপনারা এই গণতন্ত্র ছাপ ফেলতে পারবেন? দেখুন, আমরা তো কারোর সঙ্গে প্রতিযোগিতায় নামিনি। আমরা বলছি পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অধিকারগুলো বাজেয়াপ্ত হয়েছে, প্রতিবাদ রক্তাক্ত হয়েছে, সাংবিধানিক পরিকাঠামো ভেঙে গেছে, এখানে সংবিধান আক্রান্ত, এখানে গোটা শিক্ষা জগৎকে খোলা বাজার বানিয়ে দেওয়া হয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া তৃণমূল ট্যাক্সের কারণে। সরকারের এমন কোনো দপ্তর নেই যেখানে দুর্নীতি স্পর্শ নেই। সুতরাং এই পরিস্থিতিতে আমাদের কাছে সবচেয়ে বড় প্রাসঙ্গিক কার মিটিং এ কোথায় ভিড় হলো আর কি কখন কোন মঞ্চে দাঁড়িয়ে পড়লেন, এটা নিয়ে আমাদের খুব একটা বেশি বক্তব্য নেই। কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বিজেপির হাত ধরে মুলায়ম সিং এর সঙ্গে লড়াই করেছিলেন, লালু প্রসাদ যাদবের দুর্নীতির কথা বলেছিলেন, কংগ্রেসের পরিবারতান্ত্রিক শাসনের কথা বলেছিলেন, আজকে তিনি আবার তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। সারা দেশের মানুষ এটা দেখেছে। কার সঙ্গে কার কি সম্পর্ক এটা মানুষ জানেন। তবে মঞ্চে যেই আসুক না কেন, খুব একটা বেশি পরিবর্তন হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে অভিযোগ করে কংগ্রেসের জন্য তৃণমূল কংগ্রেস হাত ছেড়ে তৃণমূল কংগ্রেসকে কাছে চলে গিয়েছিলেন, আবার কংগ্রেসের সঙ্গে ফিরে 2001-এ নির্বাচন লড়েছিলেন, কলকাতা শহরে হোর্ডিং লেগেছিল, ক্ষমতা নয় সততা দেখিয়ে দিল মমতা, তারপরে আবার কিন্তু দপ্তরবিহীন মন্ত্রী হয়ে ফিরে গিয়েছিলেন। আর সেই জর্জ ফার্নান্ডেজকেও 21শে জুলাইয়ের মঞ্চে আমন্ত্রণ জানিয়েছিলেন। ফলে তৃণমূলের কোনো রাজনৈতিক অবস্থান বলে কিছু আছে, এটা অন্তত আর যারাই বিশ্বাস করুন, এ নিয়ে প্রশ্ন করার আগেও আপনাদেরও চিন্তা ভাবনা করা উচিত। এই 21শে জুলাইয়ের মঞ্চে অখিলেশ সিং যাদব বা অন্য সর্বভারতীয় যে নেতৃত্বদের ডাকা হচ্ছে, এটা কি তৃণমূলকে সর্বভারতীয় দল হিসেবে আবার সামনে আনার চেষ্টা, নাকি ইন্ডিয়া জোট এখনো অটুট এবং তার নেত্রী, অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তা দিতে অখিলেশ সিং যাদব বা তেজস্বী যাদবদের আনার চেষ্টা? এর উত্তর আমাকে একমাত্র দিতে পারেন অধীর রঞ্জন চৌধুরী, এর উত্তর দিতে পারেন মোহাম্মদ সেলিম, এর উত্তর তো বিজেপি দিতে পারে না। এর উত্তর সীতারাম ইয়েচুরি দিতে পারেন। কংগ্রেস সিপিআইএম এর যে প্রেম, তারা একযোগে দাঁড়িয়ে যৌথভাবে একটা প্রেস কনফারেন্স করে বলতে পারেন এটা।
আমরা তো দর্শক মাত্র। আমরা আগেও বলেছিলাম আমাদের নির্দিষ্ট নেতা আছে, আমাদের ঘোষিত কর্মসূচি আছে, আমাদের প্রাক নির্বাচনী জোট আছে, এবং আমরা তৃতীয়বারের জন্য ভারতবর্ষের সরকার তৈরি করব, আমরা তৈরি করেছি। 21-এর এই যে মঞ্চ, সেই 21-এর মঞ্চে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন 21-এর তাৎপর্য নিয়ে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এখনো সেই অর্থে কোনো পোস্ট বা কিছু নেই। অন্যান্য বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে শেষ দিনটা মানে 20শে জুলাই বিভিন্ন ক্যাম্পে তিনি ভিজিট করেন। এখন পর্যন্ত গড়িয়ে বলছে বিকেল 5টা অতিবাহিত হয়ে গেলেও কোটান কোট সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূলের কোনো ক্যাম্পে কর্মীদের সাথে দেখা করতে যাওয়া বা 21-এর প্রস্তুতি দেখতে যাওয়া, কিছুটা নিষ্ক্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিভাবে দেখছেন? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন তরুণ নেতা। তিনি শারীরিক কারণে চিকিৎসায় ছিলেন, সেখান থেকে যে মন্তব্য করে উনি দূর থেকে সরকারের কাজকর্মের প্রতি নজর রাখছিলেন এবং সরকার পরিচালনা করছেন। এখন আপনার বাড়িতে আপনি তরকারিতে নুন দেবেন কি দেবেন না, ঝাল বেশি হবে কি হবে না, এটা তো আমার বলার কথা নয়। আমি যদি নিমন্ত্রিত হতাম, খেয়ে স্বাদটা কিরকম বলতে পারতাম। আমাদের নিমন্ত্রণও নেই, আমাদের উৎসাহ নেই। নিমন্ত্রণ মানে দর্শকের। শুভেন্দু অধিকারী এই সবকা সাথ সবকা বিকাশ নিয়ে যে মন্তব্য ছিল, তাতে এবার কেন্দ্রীয় বিজেপির যে জাতীয় সংখ্যালঘু মোর্চার সর্বভারত সভাপতি জামাত সিদ্দিকী তিনি এর আগে টুইট করেছিলেন। এবার একটি সংবাদ সংস্থায় তার বক্তব্য এসেছে, সেই বক্তব্যে তিনি বলছেন বিজেপির সংখ্যালঘু মোর্চা সম্পর্কে অবগত নন সঠিকভাবে শুভেন্দু অধিকারী। বিজেপিতে নতুন এসেছেন, শুভেন্দুর উচিত আগে ভালোভাবে তার দলটাকে জানা। তার বক্তব্য, শুভেন্দু যা বলেছেন তা হয়তো তার ব্যক্তিগত মন্তব্য হতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস করে। সংখ্যালঘু মোর্চা বন্ধ করে দেওয়ার যে প্রস্তাব শুভেন্দু দিয়েছেন তার অধিকার তার নেই। প্রথম কথা হলো, তিনি একজন সর্বভারতীয় দায়িত্বে আছেন, তার মন্তব্যের সম্পর্কে কোনো বক্তব্য রাখা আমার এখতিয়ার বহির্ভূত। এটা নিয়ে যা বলার কেন্দ্রীয় নেতৃত্ব বলবেন। আমি শুধু এটা বলতে পারি যে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে একটু ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে। শুভেন্দু অধিকারী কোনো অবস্থায় কোনোভাবেই মাইনরিটি মোর্চাকে বন্ধ করে দেওয়ার বা তুলে দেওয়ার জন্য আহ্বান জানাননি। তিনি তার মনের ব্যথা, তার আবেগ, তার অনুভূতি, তিনি যে কাজ করেছেন সংখ্যালঘুদের জন্য এবং ভোটের দিন সেই সংখ্যালঘু গ্রামগুলো কি আচরণ করেছে তার প্রেক্ষিতে তিনি একটি বক্তব্য রেখেছেন। আমার মনে হয় এটা ক্লোজ চ্যাপ্টার, এটারই আর বিতর্কের প্রয়োজন নেই। উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ নিয়ে জটিলতা এখন অব্যাহত। 4 তৃণমূল বিধায়কের এখনো শপথ নিয়ে রাজভবন কিছুই জানায়নি। সোমবার বিধানসভার অধিবেশন, এবারও কি বিধানসভাতেই শপথ? স্থানীয় জল্পনা চলছে। দেখুন, আমরা চাই না প্রশাসনিক প্রধান এবং সাংবিধানিক প্রধানের মধ্যে কোনো সংঘাত হোক। সারা দেশ এটা দেখছে। এতে সার্বিকভাবে পশ্চিমবঙ্গেরই ফেস লস হচ্ছে। তৃণমূল কংগ্রেস যে পরিস্থিতি তৈরি করেছে তাতে কার্যত তারা সংবিধানের শপথ নিয়ে সংবিধানেরই অবমাননা করছে। যতক্ষণ পর্যন্ত রাজ্যপাল তিনি এখানে আছেন, তিনি সাংবিধানিক প্রধান, রাজ্য তার নামেই শাসিত হবে, পরিচালিত হবে। কিন্তু অন্নপ্রাশনেও আমরা ছিলাম না, আর আমরা হাতে খড়িতেও ছিলাম না। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন কোথায় পৌঁছবে না সেটা তাদের ব্যাপার, কিন্তু সার্বিকভাবে এতে যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি, এবং তৃণমূলের এই একরকমই আচরণের কারণে যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে ভারতীয় সাংবিধানিক ব্যবস্থা এবং প্রান্তিক মানুষ। বলছি, বিধানসভার ক্ষেত্রে দেখা যাচ্ছে শপথকে কেন্দ্র করে বিধানসভা রুলের চ্যাপ্টার 2 এর রুল 5টাকে ব্যবহার করছেন স্পিকার। এর পাশাপাশি যখন বাজেট অধিবেশন হচ্ছে, রাজ্যপালের ভাষণ হচ্ছে না, এই যে এই বিধানসভার একক চলন যে নীতিটা, এই নীতিটা কি কোথাও মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বিধানসভাকে রাজভবন থেকে আলাদা করে নিয়ে যেতে চাইছে পৃথকভাবে? এ ব্যথা কি যে ব্যথা বুঝে কি আঞ্জনে। হতে গেছিলেন প্রধানমন্ত্রী, 29-এ আটকে গিয়েছেন। ভোটের পরে জোটের দায়িত্ব নেবার কথা বলেছেন, সেই ডাকে কেউ সাড়া দেয়নি, এখন অখিলেশকে ডেকে এনেছেন।
একটি স্বাধীন রাষ্ট্রের মতো আচরণ করছে তৃণমূল কংগ্রেস। আর আমাদের বিশিষ্ট আইনজীবী, অত্যন্ত সম্মানীয় পদের বিধানসভা স্পিকার, তিনি তো বলেছি কার্যত এই যুগে ধৃতরাষ্ট্র। তো তিনি কি বলছেন আর তিনি কি করছেন এটা নিয়ে তো মানুষ তো দেখতে পাচ্ছে সকলের সামনে। মন্ত্রিসভার রদবদল ইস্যুতেও রাজ্যপাল সংঘাত। এক সপ্তাহের বেশি ফাইল আটকে রেখেছেন রাজ্যপাল, এখনো সই করে ফাইল না পাঠানোর ফলে সেচ দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে কোনো মন্ত্রীকে আনতে পারছে না রাজ্য। এটা তো অত্যন্ত বিপজ্জনক বিষয়। বর্ষার সময় যদি মন্ত্রী না থাকে তারপরে ভেসে গেলে বলবেন কেন্দ্রের চক্রান্ত। আমার মনে হয় যাদের এটা দেখার সাংবিধানিক দায়িত্ব যাদের আছে, কাস্টোডিয়ান, তাদের চিন্তা ভাবনা করা উচিত। কারণ সব ঝড় এলেও তো কেন্দ্রীয় চক্রান্ত হয়, আর সেখানে যদি আবার ডিবিসি জল ছাড়বে, ভাসবে, আর তৃণমূল কংগ্রেসের নেতারা নদীর বোল্ডার তুলে নেবে, বেআইনি সাঁকো তৈরি করবে, বিভিন্ন জায়গা থেকে সাদা বালি তুলে নেবে, প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, কিন্তু আবার আমাদের নামতে হবে তার বিরুদ্ধে প্রচার করতে, আপনাদের প্রশ্ন করতে হবে। খুবই চিন্তার বিষয়। দীর্ঘদিনের রাজনীতিক শ্রমিক ভট্টাচার্যের কাছে আমার একটি প্রশ্ন, সেটি এই যে অভিষেকের নিষ্ক্রিয়তা, 21শে জুলাইয়ের মতো মেগা, তাদের তৃণমূলের পক্ষ থেকে তাদের বাৎসরিক মেগা ইভেন্ট, সেখানে সেকেন্ড ইন কমান্ডের এখন পর্যন্ত সামনে না আসা, তিনি কলকাতায় পৌঁছে গেলেও এটা কি কোনোভাবে শাসক দলের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা ফাটলের ইঙ্গিত বা দূরত্বের ইঙ্গিত মনে করছেন শ্রমিক ভট্টাচার্য? দেখুন, এটা ঠিকই, আমি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, আমি জীবনে একটাই রাজনৈতিক দল করেছি। তো আমি যে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে বড় হয়েছি বা যে রাজনৈতিক সংস্কৃতি দেখে আমি অভ্যস্ত, তার সঙ্গে তো তৃণমূল কংগ্রেসের সংস্কৃতিটা মেলে না। তো সেটা আমি কি করে বলুন? আপনি বলছেন সেকেন্ড ইন কমান্ড, আমি বলছি উত্তরাধিকারী। তো উত্তরাধিকারী যখন তখন এলি নিজের নামে প্রভিট করতে পারেন, মালিকানা হস্তান্তর করে নিতে পারেন। তিনি এলেন কি এলেন না তাদের বড় কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মালিক, তার মালিকানাটাই সকলকে মানতে হবে। রাজারহাটে সেক্সটর্শন চক্রের পর্দাফাশ, মূল পান্ডা সহ আটক 4। রাজারহাটের বুকে নীল ছবি শুটিংও হতো, এমনটাই পাওয়া যাচ্ছে। 30টি সিম বক্স, সেক্স টয় সহ বিভিন্ন ক্যামেরা নিয়ে একেবারে মৌসিক একটা অবস্থিত রাজারহাট। আমার মনে হয় এগুলো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা উচিত না, এগুলো একটা উচিত ব্যাপার। পৃথিবীর সব মানুষ জানে সেক্স টয় আছে, নীল ছবি আছে। হ্যাঁ, কারা কত পার্সেন্ট দেখে, কত মানুষ, সেটাও মানুষ জানে। আর যখন শুটিং হবে কোনো না কোনো জায়গায় হবেই, রাজার ফাঁকা জায়গা সেখানে শুটিং করেছে, ঘরে ঘরে এগুলো ধরাও পড়ে, কখনো ধরাও পড়ে না। দাদা, এই নিউটাউনে একাধিকবার বেশ বিগত কয়েক সপ্তাহ ধরে একের পর এক ক্রাইমের যে সিনগুলো দেখা যাচ্ছে, কখনো সাংসদ খুন হচ্ছে, কখনো এই নিউটাউন বাজারটা এই ঘটনা, কোথাও গিয়ে কি নিউটাউনের বিষয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন হচ্ছে? নিউটাউনের যারা হাইরাইজ জোনে যারা মানুষজন থাকে, নিরাপত্তা হচ্ছে। বেশ কয়েকদিন ধরে একাধিক খবরে শিরোনামে উঠে এসেছে নিউটাউন। দেখুন, নিউটাউনের অর্ধেক হাই রাইজে তো কোনো মানুষ থাকে বলে বাইরে থেকে বোঝা যায় না। আবার গত পঞ্চায়েত নির্বাচনে তাদের ভোটও খুব একটা দিতে দেওয়া হয়নি, তাদের নামেই কেউ ঘোষণা করে দিলেন তারা ভোট বয়কট করছে। এখন প্রথম কথা হলো, খুঁজে বার করুন নিউটাউনের কতগুলো সম্পত্তি আমাদের আমলাদের আছে, আমাদের নেতাদের আছে, নামে বেনামে আছে, সেটা আগে দেখতে হবে। আর সেই ফাঁকা ফ্ল্যাটে, এখানটায় শুধু উত্তর 24 পরগনার বহু নাম করা দুষ্কৃতী, তাদেরও নিউক্লিয়ারের হাই রাইজের ফ্ল্যাট আছে, মানুষ যাতায়াত করছে অবাধে, আর সামনে পুলিশ আছে, কোনো বাধা নেই। কারণ তাদের একটা পয়সা মানুষকে একটা নির্দিষ্ট উচ্চতায় তুলে দেয়। তো যার যাওয়ার কথা ছিল হয়তো কোনো ডিস্ট্রিক্ট জেলে, সে যদি চলে যায় এখন 12 তলার বহুতলে, তো স্বাভাবিকভাবেই সেখানে এ ধরনের ঘটনা ঘটবে। এটা নিয়ে আপনি কি করবেন? সোনারপুরে জামালউদ্দিন সরকার পুলিশের জালে ধরা পড়ার পরই সর্দার একাধিক অভিযোগ সামনে আসছে, একাধিক কুকীর্তি আসছে। সালিশি সভার মতো ঘটনা একাধিকবার ঘটিয়েছে, যেরকম একাধিক এরা কেউ ধরা পড়েনি। এই যে সালিশি সভার অভিযোগ এতদিন ধরে উঠছিল, অভিযোগকারী আজ একটি বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেছেন জামাল তাদের উপর বিভিন্ন সময় যে অত্যাচার করেছেন, তখন জামালই তাদেরকে এটা বলেছেন
থানার পারমিশন আছে বলেই তো আমি এগুলো করতে পারছি। পুলিশ সমস্তটাই দেখছে, পুলিশ সঙ্গ না দিলে, পুলিশের রায় না দিলে আমার ক্ষমতা নেই মেয়েদের উলঙ্গ করে এইভাবে মারবো, টাঙিয়ে মারবো, এইসব ক্ষমতা কি আমার হয় পুলিশ আমাকে ক্ষমতা না দিলে? পুলিশ ক্ষমতা দিয়েছে কি পুলিশ ক্ষমতা দিতে বাধ্য হয়েছে সেটাই হচ্ছে আসল কথা। পুলিশ বলে তো এখানে কিছু নেই। আমরা ডে ওয়ান থেকে বলছি যে আপনারা মাত্র কয়েকজনকে ধরেছেন। অনুব্রত, একসময় অনুব্রত ছিল মিডিয়া বয়, আইটেম বয়, তখন সে অনুব্রতকে নিয়ে আপনারা সংবাদ মাধ্যম ব্যস্ত ছিলেন। আমরা তখনও বলেছিলাম যে অনুব্রতরা বিভিন্ন নামে পরমাণু হয়ে ছড়িয়ে আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এগুলো কিছুই নয়, এগুলো আগেও ছিল, এখনো আছে। আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে তো সব মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে যার বিরুদ্ধে এত অভিযোগ করছেন তিনি নিজের বুথে লিড দিতে পেরেছেন কিনা, নিজের অঞ্চলকে বিরোধী শূন্য করে দিতে পেরেছেন কিনা, তিনি বিডিওকে কাজে লাগিয়ে ভোটের দিন বিরোধী প্রার্থীর জেতা আসনকে হারিয়ে দিতে পেরেছেন কিনা, সেটাই তার সবচেয়ে বড় পরিচয়। বেলগুড়িয়ার শুটআউট কাণ্ডে অভিযুক্ত হিসেবে আসানসোলের জেল থেকে সুবোধকে নিয়েছে ব্যারাকপুর আদালতে প্রোডাকশন করা হলো। সেই সময় দাঁড়িয়ে যে আক্রান্ত ব্যবসায়ী অজয় মন্ডল, যার বাড়িতে অর্জুন সিং ছুটে গিয়েছিল, সে অজয় মন্ডল বলছে আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না, এখনো আমার গাড়ি নিয়মিত ফলো করা হচ্ছে, রাতের বেলা বাড়ির সামনে সন্দেহভাজন কয়েকজন ঘুরে বেড়াচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগছে। দেখুন, অর্জুন সিং যখন প্রথম বিজেপিতে আসেন তখন একজন চ্যালেঞ্জ দিয়েছিলেন যে অর্জুন সিংকে যদি হারাতে না পারি তাহলে রাজনীতি ছেড়ে দেব। অর্জুন সিং পদত্যাগ করে এসে নির্বাচনে জিতেছিলেন, পরে আবার সেই দলই ফিরে যান। যতদিন অর্জুন সিং আমাদের দলে ছিলেন তখন তার গলায় 107টা মামলার মালা ঝোলানো ছিল। এরপরে রাতারাতি অর্জুন সিং তৃণমূলে ফিরে গিয়ে আবার যখন বিজেপিতে ফিরে এলেন তখন বিভিন্ন ঘটনার সময় মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন এটা অর্জুনের আমলের ঘটনা। কার্যত ওই জায়গাটা উপদ্রুত অঞ্চল হিসেবে ঘোষণা করে দেওয়া ভালো। আইনের শাসন যেরকম পশ্চিমবঙ্গে নেই, ওখানে আরো বেশি করে নেই। তো স্বাভাবিকভাবেই সেখানে ব্যবসায়ী নিরাপত্তাহীনতায় ভুগবেন, না ভোগাটাই অস্বাভাবিক। ভাটপাড়ায় ফের আসে ভোর রাতে বোমা পেটে যখন যার দুই দুষ্কৃতী দলের মধ্যে এই বোমা। বারবার এগুলো আপনারা কেন সামনে নিয়ে আসছেন? তৃণমূল থাকবে বোমা থাকবে না, তৃণমূল থাকবে দুষ্কৃতি থাকবে না, তৃণমূল থাকবে বোমা গরমে ফেটে যাবে না। এটা তো ছুঁড়েছে, এখন তো বৃষ্টি পড়ছে, একটু বৃষ্টির আবহাওয়া, এরকম নয় তো গরমে ফেটে যাচ্ছিল একটা কে নেতা বলেছিল। এটা চলবে, পশ্চিমবঙ্গে এগুলো চলে। কৃষ্ণনগরের যে আক্রান্তের ভাই, তিনি আর কি বলছেন, হাত জড়ো করে পুলিশকে, প্রশাসনকে বলছি আরো একজন রয়েছে, তাকেও দয়া করে অ্যারেস্ট করুন। আজকে আমার দাদার হয়েছে, আগামী দিনে আর কারোর যেন না হয়। আপনারা ভাবুন কতটা আতঙ্ক যে থানার বাইরে কমপ্লেন লিখে দেয় যে সে পর্যন্ত কমপ্লেন লিখতে সাহস পাচ্ছে না, ও পাচ্ছে তার উপর অ্যাটাক হয়। বহু বাচ্চা নিয়ে আমরা বাড়িতে থাকছি, একজনকে গ্রেফতার করা হলো, আরেকজনকে গ্রেফতার করছে না পুলিশ। আপনি নন্দীগ্রামের ঘটনা দেখেছেন, শ্রীমতী আরি যাকে পিটিয়ে খুন করে ফেলা হলো, সেই অভিযোগ জানাতে যখন শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা নন্দীগ্রাম থানায় ঢুকেছেন, তখন যাদের বিরুদ্ধে পিটিয়ে খুন করার অভিযোগ তারা বাইরে সিভিক ভলেন্টিয়ারদের সামনে দাঁড়িয়ে আছে এবং তারাই স্লোগান দিচ্ছে শুভেন্দু অধিকারী গো ব্যাক। এটা পশ্চিমবঙ্গের কোনো বিচ্ছিন্ন চিত্র নয়, কোনো খণ্ডচিত্র নয়, এটাই স্বাভাবিক। তাহলে সাধারণ মানুষ যখন বিরোধী দলনেতারই এই অবস্থা, মানে সাধারণ মানুষ কি অবস্থায় আছে? বলছি বাংলাদেশে যে ঘটনা ঘটছে গত কয়েকদিন ধরে এতজনের মৃত্যুর বিষয়টা কিভাবে দেখছেন? পাশেই আমাদের দেশটা। দেখুন, বাংলাদেশের সঙ্গে আমাদের একটা 2200 কিলোমিটারের পশ্চিমবঙ্গের পোরাস বর্ডার আছে। বাংলাদেশের রাজনৈতিক যে কোনো ঘটনার প্রভাব পশ্চিমবঙ্গের উপরে পড়ে, কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশ্নে এবং আন্তর্জাতিক আইন বা আন্তর্জাতিক অবস্থান অনুযায়ী এই প্রশ্নের উত্তরটা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, এটা এখতিয়ার বহির্ভূত। এ নিয়ে যা বলার আমাদের ভারত সরকার বলবেন বা কেন্দ্রীয় নেতৃত্ব বলবেন। না, বাংলার সরকার, এই রাজ্যের সরকার, তারা যথেষ্ট উদ্বিগ্ন, তার কারণ প্রচুর ছাত্রছাত্রী আটকে রয়েছে, তারা সে সকলেই উদ্বিগ্ন। ভারত সরকার এর আগেও দেখেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিভাবে আমাদের এখানে ছাত্রছাত্রীদের ফিরিয়ে এনেছেন। আর তৃণমূল কংগ্রেস সরাসরি মৌলবাদের পক্ষে,
তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে যারা হিন্দু বিরোধী স্লোগান দেয়, যারা হিন্দু বিতাড়নের কথা বলে, তাদের পক্ষে। কারণ তাদের তৃণমূলের একমাত্র লক্ষ্য হচ্ছে ধর্মান্ধ মৌলবাদকে উস্কে দিয়ে তাদের ব্লক ভোটটাকে সুরক্ষিত করা, এবং সেক্ষেত্রে অনেকটাই তৃণমূল কংগ্রেস সফল। আমাদের আবেদন পশ্চিমবঙ্গের সাধারণ শিক্ষিত শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মুসলিম নাগরিকদের কাছে, 34 বছরের বামফ্রন্টের ভালোবাসা আর 12 বছরের তৃণমূলের প্রেম আপনাদের কোন জায়গায় এসে পৌঁছে দিয়েছে, আপনারা নিজেরা একবার আয়নার দিকে তাকিয়ে নিজেদের প্রশ্ন করুন। মুখ্যমন্ত্রীর নির্দেশকে পূর্ববঙ্গ দেখিয়ে কান্দায় মানে অনেকে টাকার অভাবে মিউটেশন পাচ্ছেন না, বলছে কান্না পৌরসভা এলাকায় ডোনেশন ফি না দিলে মিউটেশন হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মানবে কেন? কেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মানবে? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। মুখ্যমন্ত্রী যে দল তৈরি করেছেন, সেই দলের টিকিট পাওয়ার জন্য সেখানকার কাউন্সিলরদের কি কি করতে হয়েছে, আর মুখ্যমন্ত্রী চেয়ারম্যান হওয়ার জন্য বা একটা পঞ্চায়েত প্রধান হতে গেলে তৃণমূল কংগ্রেসে কি কি করতে হয়, সেটা তো গ্রামের প্রকাশ্যে প্রত্যেকটা মানুষ জানেন। তৃণমূলের নেতারা বলেন টাকার অভাবে আমার স্ত্রীটাকে এবার করতে পারলেন, আমাদের বলেন, প্রকাশ্যে বলেন। স্বাভাবিকভাবে তারা কেন টাকা তোলা বন্ধ করবে? মুখ্যমন্ত্রী বলবেন আর তারা যে ইনভেস্টমেন্ট আছে সেটা লস করবেন, এটা তো একটা ব্যবসা, এটা হয় না। শেষ প্রশ্ন, লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, তিস্তার জল প্রতিনিয়ত বাড়ছে, প্রতিদিনই বেশ কয়েকটি বাড়ি নদীর গর্ভে চলে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে তিস্তার যে অবস্থা, ওখানকার এলাকা। দেখুন, এটা তো হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। উত্তরবঙ্গের এ ধরনের বন্যা কবলিত হয়ে যাওয়াটা এটাও নতুন নয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যে সরকারটা এসেছে, নতুন সরকার, এদের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই। কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে এই অবস্থা পরিবর্তন করা বা প্রকৃতিকে একটু নিয়ন্ত্রণ করবার জন্য যে স্বাভাবিক প্রচেষ্টাটুকু থাকার প্রয়োজন, সেটা তাদের নেই। কারণ তৃণমূলের রাজনীতি সমন্বয়ের নয়, সংঘর্ষের রাজনীতি, ঘৃণার রাজনীতি, অসহিষ্ণুতার রাজনীতি, মোদী বিরোধিতার রাজনীতি, কেন্দ্র বিরোধিতার রাজনীতি, সংবিধান বিরোধিতার রাজনীতি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করার রাজনীতি। তার জন্যই এই অবস্থা। প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে বাংলাদেশের যে ঘটনা তার সঙ্গে আইএসএর যোগ থাকতে পারে, এমনটা তিনি জানিয়েছেন মিডিয়া। এবং এর পাশাপাশি আরেকটা বিষয়, যদি সেখানে এই ধরনের ঘটনা ঘটে তাহলে পাশের দেশ অর্থাৎ ভারতবর্ষ থেকে প্রভাব পড়বে। অলরেডি পশ্চিমবঙ্গে নাকি আপনারাই দাবি করছেন, অভিযোগ করছেন যে অনেক কি বলে মাইগ্রেন্টসরা চলে আসছে, অনেক অবৈধভাবে চলে আসছে। না, আমরা তো একমাত্র রাজনৈতিক দল, আমরা 80 দশক থেকে বলে আসছি যে বাংলাদেশি অনুপ্রবেশের মধ্যে দিয়ে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে। আমরাই একমাত্র রাজনৈতিক দল যারা বলছে যে সুরাবর্দীর সেই পুরনো 46-এর স্বপ্ন, স্বতন্ত্র বাংলার স্বপ্ন, গ্রেটার বেঙ্গলের যে তার কনসেপ্ট, সেটা এখনো তারা ভুলতে পারেনি। সুতরাং তারা সেই প্রচেষ্টা করবেই। আইএসএর অ্যাক্টিভিটি পশ্চিমবঙ্গের মধ্যে আছে, এখানে অনেক মডিউল কাজ করছে। বাংলাদেশ বর্ডার কিছুটা সিকিউরড হওয়ার পরে নেপাল ভুটান হয়ে কুচবিহারকে সেন্টার করে বিভিন্ন জায়গায় লোক পাঠিয়ে তারা মডেল খুলছে। এটা তো কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আমাদের পশ্চিমবঙ্গকে জানিয়েছে। আর এখন যাকে রাজ্য পুলিশের ডিজি করেছেন, তিনি বিষয়টি ভালো করেই জানেন। কারণ তার আমরা যতই বিরুদ্ধাচরণ করি না কেন, অন্তত বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের মৌলবাদ এবং বাংলাদেশের সন্ত্রাসবাদীদের সম্পর্কে তার নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী। তিনি কি করছেন, তার মতামত কি, আমরা আশা করবো তিনি কিছু করে দেখান। এবার 72টি জায়গায় বিএসএফ কে জমি না দেওয়ায় চৌকি করা যায়নি। দুই বাংলার মাঝের সীমানা কার্যত যেখানে বিভিন্ন জায়গায় প্রশ্নের মুখে বাংলাদেশের এই রকম একটি পরিস্থিতি, সেই সময় কি আরো একবার এই বর্ডার নিরাপত্তা প্রশ্নের মুখে উঠে যাচ্ছে? বর্ডার নিরাপত্তা প্রশ্নের মুখে চিরদিন ছিল, আছে এবং থাকবে। 72টি জায়গায় রাজ্য সরকারের বিরোধিতার কারণে, রাজ্য সরকারের সহযোগিতা না করার কারণে আজকে বর্ডার আউটপোস্ট তৈরি করা যায়নি। কিন্তু মনে রাখতে হবে, শুধু 72টি জায়গায় বর্ডার আউটপোস্ট তৈরি করে গেলেই আমাদের সমস্ত সমস্যার সমাধান সম্ভব নয়। রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন, স্থানীয় সচেতনতার প্রয়োজন এবং বিএসএফ আর পুলিশের যৌথ অপারেশনের প্রয়োজন আছে। আপনি বিএসএফ কে সরাসরি দাঁড়িয়ে ধর্ষক বলে চিহ্নিত করে দেবেন,
আপনি বিএসএফ এর বিরুদ্ধে ক্লাবকে ঐক্যবদ্ধ হয়ে আক্রমণের কথা বলবেন, আর এই বক্তব্যগুলো পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হবে, বাংলাদেশের খবরের কাগজ সংবাদ মাধ্যম 3 দিন সেটা নিয়ে আলোচনা করবে। তারপরে পশ্চিমবঙ্গের সচেতন মানুষ, মোমবাতিওয়ালারা যারা আছেন না, মোমবাতি কোথায় ঢুকেছে মোমবাতি কেউ বুঝতে পারছে না, শ্রমিকরা পাড়ার দোকানেও পাচ্ছে না মোমবাতি। আগামীকাল 21শে জুলাই তোড়জোড় শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তো ওদের 21শে জুলাই, আমাদের কি? রীতিমতো যে- আমরা বলছি গণতন্ত্র বাঁচাও দিবস, আমরা গণতন্ত্র ধ্বংস হয়েছে। কিন্তু এটা দেখা যাচ্ছে 2000 পুলিশ বাহিনী মোতায়েন থাকবে এবং 3000 ট্রাফিক পুলিশ বাহিনী সেখানে মোতায়েন থাকবে। এটাই থাকবে, এটাই রাজতন্ত্র। রাজার বাড়ি বিয়ে হলে কি হয়? রাজার বাড়ি বিয়ে হলে গ্রামবাসীরা আমন্ত্রিত থাকে, আর সমস্ত যার যা কিছু আছে জিনিসের মশলা সেগুলো সব তাদের দিয়ে দিতে হয়। সমস্ত প্রশাসন সেটা নিয়েই ব্যবসা থাকে। 21শে জুলাই রাজতন্ত্রে এটাই হতো এবং এটাই হবে। দাদা 21শে জুলাই নিয়ে আরেকটা ঘটনা সামনে আসছে। ফারাক্কাতে জুলুমবাজি দেখা যাচ্ছে, শহীদ দিবসের নামে তোলাবাজি, টাকা না দিলে এক আইসিডিএস কর্মীকে ডিম তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রীতিমতো তাকে কি চেয়েছে? ফারাক্কাতে একটা ঘটনা সামনে আসছে যেখানে শহীদ দিবসে তাকে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। তিনি বলেছেন আমি আইসিডিএস কর্মী, আমি যেতে পারবো না, আমার কাজ আছে। তখন বলেছে তুমি যদি না দাও তাহলে গোলা দিতে হবে, না দিতে পারলে ডিম দিয়ে আসতে হবে। আইসিডিএস কর্মীকে তারপরে ডিম, সে ডিম সব দিয়ে আসে। তৃণমূলের এবার বাহিনী। তৃণমূলের অনুষ্ঠানে একটু ডিম টিম দিয়ে আইসিডিএস কর্মীকে তার প্রতিক্রিয়া- হ্যাঁ, খুব একটা খারাপ বলেন। খাসির মাংস দিয়ে আসতে বলেন, এটাই যথেষ্ট ভালো। হাত কেটে দেয়নি, সেটাই হয়তো বড় চিন্তার বিষয়। বলছি এইটা মানুষ আরেকটু একটু দিতে আছে। বলছি 71-এর মুক্তিযুদ্ধ, সেই সময় প্রচুর মানুষজন পালিয়ে এসেছিল, যুদ্ধ মানে এমন পরিস্থিতি পালিয়ে এসেছিলেন না, আসতে বাধ্য আসতে হচ্ছে। বাধ্য হয়েছে। মানে এখন এমন পরিস্থিতি চলছে, এত মানুষের যে মৃত্যু, তার জেরে এই ধরনের ঘটনা তো আবার ঘটতে পারে। একটা আশঙ্কা থাকছে। বাড়ছে। আশঙ্কা কি বাড়ছে? সীমান্ত ক্ষেত্রে কি আশঙ্কা বাড়ছে? আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নের উত্তরটা অনেক গভীর। কোথায় ছিল জ্যোতিবাবুর বাড়ি? কোথায় ছিল প্রমোদ দাশগুপ্তর বাড়ি? কোথায় ছিল তপন শিকদারের বাড়ি? কোথায় ছিল তথাগত রায়ের বাড়ি? কোথায় ছিল অনুকূল ঠাকুরের বাড়ি? কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি? কোথায় ছিল বালক ব্রহ্মচারীর বাড়ি? এরা সবাই ওপারের। ওপারে ধর্মনিরপেক্ষতা চলেনি, একই বৃন্তে দুটি কুসুম চলেনি, হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসা চলেনি, মিলনের পদযাত্রা চলেনি। সবাই এখানে চলে এসেছিলেন। সুতরাং এখানে এসে যারা ধর্মনিরপেক্ষ সেজে একটা বিভিন্ন গল্প তৈরি করে বিজেপিকে সাম্প্রদায়িক বলছে, তারা চিন্তা ভাবনা করুন না। শ্রমিকরা কলকাতা পুলিশের তরফ থেকে যে 144 ধারা যে নির্দেশিকা জারি হয়েছিল সেটা এখনো 2 মাস পেরোয়নি। কিন্তু দেখা যাচ্ছে ধর্মতলায় সেই শহীদ দিবস পালন হচ্ছে 144 ধারা অমান্য করে। এবার কি ওই ধর্মতলার শহীদ দিবস কি বন্ধ করবে পুলিশ? কোথায়? ধর্মতলায় যে শহীদ দিবস পালন হচ্ছে সেটাকে বন্ধ করবে পুলিশ? এখন তো সেই 2 মাস নির্দেশিকা জারি। আরে রাজতন্ত্রে তো সবাই কর্মচারী। রাজার পরিবারের যারা ঘনিষ্ঠ তারা কোনো অন্যায় করতে পারে না, তারা আইনের ঊর্ধ্বে। রাষ্ট্রপতি রাজ্যপালের যেরকম কিছু কিছু আইনি রক্ষা কবচ থাকে, তৃণমূলের পুরোটাই রক্ষা কবচ। তৃণমূল চায় দেশে আইনই না থাকুক। এটা একটা ভাবনা